সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে লোকসানে থাকার কারণেই সরকার এই পর্যটন শিল্পকে বেসরকারি খাতে ছাড়ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে কোনো গুণগত পরিবর্তন আসবে কিনা, কি মনে হয় আপনার? না, ডেফিনেটলি যে সিদ্ধান্ত নিয়েছে 5টা পর্যটন কেন্দ্র প্রাইভেট সেক্টরকে দিয়ে পরিচালনা করার জন্য, আমি ডেফিনেটলি যদি এটা করা হয় গুণগত পরিবর্তন আসবেই। কারণ দীর্ঘদিন ধরে পর্যটন কর্পোরেশন তাদের যে পর্যন্ত তাদের পৌঁছানোর কথা বিক্রয় এবং সব কিছু এইসব তারা পৌঁছতে পারেনি। তো সে কারণে আমি বিশ্বাস করি যে ভালো যারা দক্ষ ব্যবসায়ী, যাদের সুনাম আছে, এমন কোনো লোককে যদি দেওয়া হয়, যেমন দরপত্রটা এমনভাবে দিতে হবে যে কোনো রকম কারোর প্রতি স্বজনপ্রীতি না করে এটা যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এরা ব্যাপক পরিবর্তন আনতে পারবেই। তার একমাত্র অন্যতম কারণ একটা যে ধরনের ট্যুরিজম চালাতে হলে প্রচণ্ড দক্ষ হতে হয়, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে হয়, যে কোনো সার্ভিস সঙ্গে সঙ্গে দিতে হয়। এটি মনে হয় প্রাইভেট সেক্টরটাই ভালো পারবে, এর ভিতরে কোনো আমার মনে হয় কোনো ভুল নাই। এক্ষেত্রে যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো সরকার পরিচালনার ক্ষেত্রে কেন লোকসান গুনতে হচ্ছে বছরের পর বছর? সরকারের লোকসানের অন্যতম মেন কারণ আমি তো বললাম, নর্মালি সরকারের অন্য যে সমস্ত সংগঠনগুলো আছে তার থেকে এই যে সমস্ত ট্যুরিজম সেক্টরটা ডাইরেক্ট সার্ভিস, এটা একটু ভিন্ন ধরনের। আমি একটু আগেই বললাম, এখানে প্রচুর সময় দিতে হয়, ডিরেক্ট সার্ভিস দিতে হয়। সেই সার্ভিসদের ক্ষেত্রে আধা সরকারি যে সংস্থাগুলো আছে ওই পরিমাণে তারা সার্ভিস দেয় না। আর এখানে যে কোনো কারণে একটা ব্যবসা যখন থাকে দীর্ঘমেয়াদী সে ব্যবসাটা সে করে যায়। কিন্তু সরকারের এখানে দেখা যাচ্ছে যে একজন চেয়ারম্যান আসলেন, 5 জন ডাইরেক্টর আসলেন, তারা কয়েকদিন পরে থাকে না। তো যারা নেতৃত্ব দেবে তারা যদি ফুল টাইম না থাকে তাহলে এ ধরনের ঘটনা ঘটবে। সে কারণে নিচের অনেক কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা নেয়, সুন্দরভাবে সেটা ম্যানেজ করতে পারে না। এবং এর আগে দেখা গেছে আমাদের পর্যটন কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তারা এসেছেন, সে ডাইরেক্টরকে বিভিন্ন অতটা সিরিয়াসলি কাজ করেনি। অতটা সিরিয়াসলি যদি কাজ করতো এবং নিচের থেকে যদি ভালো সাপোর্ট পেত তাহলে সম্ভব হতো। আমি লক্ষ্য করছি বর্তমান যে ভদ্রলোক এসেছেন চেয়ারম্যান, ওনাকে গত মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা একটা মিটিং করেছি এবং আমার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আমি ভাইস চেয়ারম্যান, ওখানে একটা ফেয়ার হয়েছিল, সেখানে উনি গেছেন এবং বিভিন্ন সময় দেখছি সেখানে দরকার কি দেখলাম। আমাদের ওখানে গেছেন, আমাদের ওখানে মিটিং ছিল 4টার সময়, 6টার সময় উনি আসছেন। এরকম ওনাকে আমি দেখছি উনি একটু কাজ করতে চায়। এটা যদি এভাবে কাজ করে তাহলে কিন্তু একটা সাকসেস আনতে পারে। কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সুবিধা হবে কি, যে এখন প্রাইভেট সেক্টরের লোকরা যখন কাজ করবে তখন তারা যে পর্যটন কেন্দ্রটা চালাচ্ছে আর এটা চালাচ্ছে, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা দেখবে, তখন কিন্তু তারা ভালো হবে। এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। এভাবে যদি আজকে 5টা দেওয়া হলো, এই 5টা যদি ভালো সাকসেস হয়, আস্তে আস্তে অনেকগুলো দেওয়া হবে এবং দেওয়া হলে এবং সেখানে যেটা করতে হবে যে ভবিষ্যতে যদি আরও বেশি দেওয়া হয়, এই যে এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা আছে এরা যা দক্ষ, তাদেরকে ওখানে প্লেস করা যেতে পারে অথবা তাদেরকে অন্য কোথাও রাখা যেতে পারে। এভাবে পর্যায়ক্রমে করা হলে পর্যটনের কর্পোরেশনের উন্নয়ন হবেই। আজকে বিশ্বের দিকে যদি তাকান, সারা বিশ্বে আমার মনে হয় পর্যটন একমাত্র সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে একটা দেশকে জিডিপির দিক দিয়ে এবং সে দেশের উন্নয়নের জন্য, দেশের পরিস্থিতির জন্য। সেক্ষেত্রে এটা আমাদের মান নির্ণয় করতে হবে, মানটা আবার ধরে রাখাটা ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনও বাংলাদেশের অনেক পর্যটক থাইল্যান্ড বা নেপাল বিভিন্ন দেশে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটছে, তাদের ভ্রমণ পিপাসু মানুষ। সেক্ষেত্রে আসলে আমরা কেন তাদেরকে আকর্ষণ করতে পারছি না? এখানে দুর্বলতাগুলো আপনি কি দেখেন? এখানে দুর্বলতার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে ভিসা প্রসেস, আমাদের এটাকে আরও একটু লিবারাল করতে হবে। 2 নাম্বার, আমরা বিভিন্ন জায়গা আমার সৌভাগ্য হয়েছে বিভিন্নভাবে সারা বিশ্ব ভ্রমণ করার। বিভিন্ন সময় যে ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং এই সেক্টর থেকে বিভিন্ন সেক্টর থেকে আমি বিভিন্ন দেশে গেছি। সেখানে আমি দেখেছি যখন আমরা কোনো এয়ারপোর্টে নামি ট্যুরিস্ট হিসাবে, তখন তারা অত্যন্ত সুন্দর একটা গাড়ি এনে আমাদেরকে তুলে নিয়ে যায়, ভালো একটা জায়গায় নিয়ে যায়, তারা ওয়েলকাম করে, তারা সার্ভিস দেয়, সার্ভিসটা অসাধারণ। কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন ধরে যারা ট্যুরিজম সেক্টরে ব্যবসা করছে তারা বিদেশের নেয় আমাদেরকে যে একটা কম দামে মানে ডিউটি কম দিয়ে একটা গাড়ি দেওয়া, এ ধরনের দিচ্ছে না। এইগুলো দিলে কিন্তু এই জিনিসগুলো সুবিধা হয়। সেক্ষেত্রে সরকারকে যে সমস্ত সাপোর্টগুলো দেওয়া দরকার, কিছু সাপোর্ট যদি দেয় তাহলে ভালো হবে। আদারওয়াইজ নানান আমাদের কি হচ্ছে কি, সে একটা রিসোর্ট হচ্ছে মেন রাস্তা আমাদের সে ভালো, ওখান থেকে 20 কিলো 30 কিলো 50 কিলো যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো ঢুকতে সেখানে দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা রাস্তা,
সেখানে সিকিউরিটির প্রবলেম, একটা ফেরি হয় না। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, অরুণ রিসোর্ট গল্ফ ক্লাবটা আমি প্রতিষ্ঠিত করেছি। এই অরুণ রিসোর্ট গল্ফ ক্লাব প্রাইভেট সেক্টরে একমাত্র গল্ফ কোর্স এখানেই আছে। মাননীয় সেনাপ্রধান গত বছর ওখানে গেছিলেন, যাওয়ার পরে এটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওখানে কিন্তু আমার 400 মেম্বার, সেই মেম্বাররা কিন্তু যাচ্ছে, কিন্তু তাদের কষ্ট করে যেতে হচ্ছে। অথচ দেখেন সরকারের যে জায়গাটা দুর্বল সেটা হচ্ছে যে আমার ওখানে একটা ফেরি বিগত আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন ফেলে রাখছে, তারপরে এই সরকারের আগের সরকার তারাও ফেলে রাখছে, কিন্তু গত 2 বছর হলো মানে প্রায় 2 বছর পল্টন থেকে আরম্ভ করে সব কিছু রেডি হয়ে গেছে। এই যে গত সরকারের সময় 5-6 মাস এবং বর্তমান সরকারের সময় প্রায় 8-9 মাস শুধুমাত্র টোল। দেখেন যে জিনিসটা সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা ধরেছেন সেই কাজগুলো কিন্তু হচ্ছে। উনি কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এবং সরকারের প্রত্যেকটা অফিসারদেরকে বলছে পরিপূর্ণভাবে সময় দিয়ে আরও কিছু সময় নিয়ে খাটতে, কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে না। আমি আমার এই কথাটা বলতেছি যে রোডস অ্যান্ড হাইওয়েজের মন্ত্রণালয় প্রায় 1 বছর শুধু টোল নির্ধারণ মানে ফেরির ভাড়া কত সেটার জন্য পড়ে রয়েছে, সরকারের কোটি কোটি টাকা পড়ে রয়েছে। এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী একই সাথে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা থাকলেও কিন্তু পর্যটকরা আসতে চায় না। এই জায়গাটাতে মনে হয় যে কাজ করার সুযোগ রয়েছে আমাদের। এই জায়গায় কাজ করার সুযোগ আছে তো বটে। এই জায়গায় আমি বলবো যে আমাদের ছোটোখাটো দুর্ঘটনা ঘটলে তখন আমরা যারা সাংবাদিক যে আছি বা অন্য যারা আছে তারা কিন্তু এটাকে অনেক ব্যাপক আকারে তুলে ধরা হয়, যেটা বাংলাদেশের এটা যে কোনো ছোটোখাটো ঘটনাকে অনেক বড় করে দেয়। কিন্তু আমার সৌভাগ্য হয়েছে বিশ্বের সে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন যাওয়ার। আমি দেখেছি, আমি একটা ইন্টারন্যাশনাল চিফ অফ পুলিশের অ্যাসোসিয়েট মেম্বার। আমি গত কয়েক বছর আগে একটা কনফারেন্সে আমি গিয়েছি, আমি আমেরিকায় দেখেছি সানডিয়াগোতে। সানডিয়াগোতে ওই দিন দেখলাম একজন মেয়রকে মেরে ফেললো, কিন্তু সংবাদ খুব একটা বেশি ওই অল্প জায়গা ছাড়া গেল না। কিন্তু আমাদের সংবাদগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যায়, এটা একটা মেন কারণ। আর একটা কারণ যে আমরা আমাদের যে সার্ভিসগুলো দেই সেই সার্ভিসগুলো আমি বলতো আমাদের যে এয়ারপোর্টে ঢোকার পরে যেভাবে আমাদের ওয়েলকাম করা উচিত সেভাবে আমরা করি না। এটা একটা কারণ। এই যে সার্ভিসগুলো আমাদেরকে আরও এনশিওর করতে হবে।